This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির খবর যাব, তবে তার আগে একটা ছবি দেখাই, ভয়ঙ্কর ছবি। এই মুহূর্তে বিগলে দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে। বিষ্ণুপুরে ম্যাকলেন স্টুডিওর ছবি, ভয়ঙ্কর ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দাউ দাউ করে আগুন জ্বলছে। কখন এই আগুন লেগেছে, কি অবস্থা? সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আগুন কখন লেগেছে? তখন কি স্টুডিওতে কোনো শুটিং হচ্ছিল? ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কিছু জানা গেছে? দেখো, শুটিং কোনো রকম ভাবে চলছিল না সে সময়। তবে তোমাকে জানিয়ে রাখি, ঠিক রাত্রি 9:30টার সময় এই বিষ্ণুপুরের ম্যাকলিন স্টুডিওতে আগুন লাগে। দমকলে 5টা ইঞ্জিন প্রথম অবস্থায় আসলে পরবর্তীকালে ইঞ্জিন বাড়ানো হয়। বর্তমানে 8টা ইঞ্জিন কাজ করছে এবং স্টুডিও কিন্তু বেশিরভাগ অংশটাই ভস্মীভূত হয়ে গেছে। কি থেকে আগুন এখনো পরিষ্কার নয়, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। এবং এই আগুন লাগার ফলে আশেপাশে যেহেতু প্রচুর বসতি রয়েছে, এলাকার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। যদিও আগুন কিন্তু পুরোপুরিভাবে এখনো কন্ট্রোল হয়নি, তবে অ্যারেস্ট করা গেছে। পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। নজর রাখো। না না, যাওয়া যাবে না, পরে ওরা রান্না করতে। আর এবার রাজনীতির খবর। বিহারের পর এবার বাংলায় যে কোনো দিন এসআইআর হতে পারে বলছে সূত্র। বড় খবর নিঃসন্দেহে আমার আপনার জন্য। অগাস্টের প্রথম সপ্তাহে, মানে আগামী সপ্তাহ থেকেই হয়তো রাজ্যে এসআইআর শুরু হতে পারে। সূত্র এই কথাই বলছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি বলছে সূত্র? বড় খবর নিঃসন্দেহে। শ্রাবন্তী। দেখো শুভজিৎ, সব ঠিক থাকলে অগাস্ট মাসে তো নিশ্চয়ই, এবং সম্ভবত প্রথম একেবারে 1 অগাস্টে বা প্রথম সপ্তাহে অগাস্টে সেখান থেকে এসআইআর এর কথা ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। যেহেতু আগামী বছরেই নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচনের মতো একটা বড় নির্বাচন রয়েছে, তাই পশ্চিমবঙ্গ একেবারে পাখির চোখ এবং সেখানে এসআইআর শুরু হতে পারে আগামী মাস থেকেই। যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। একটা ছোট্ট ইনফরমেশন দেব, বিএলআরও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। 2000 টাকা করার কথা বলা হচ্ছে। এখান থেকে একটা স্পষ্ট যে নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর এই ব্যাপারটা যাতে একেবারে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া যায়। আগামী মাস থেকেই শুরু হতে পারে এসআইআর এর কাজ। শ্রাবন্তী, এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন। দেখো, এই বিহারে তো এসআইআর নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমালোচনাও করছেন কেউ কেউ। বিহারে মৃত ভোটার ওই 20 লক্ষ 21 লক্ষের মতন। শ্রাবন্তী, যারা ভূতে বিশ্বাস করেন, বাড়িতে পর্যন্ত ভূতের উপদ্রব সহ্য করতে পারেন না। তাহলে তুমি বলো তো, গণতন্ত্রে কেন ভূতের উপদ্রব হবে? এই প্রশ্ন কি উঠবে না? দেখো, বারবার যে রাজনৈতিক দলগুলো বলছেন যে এভাবে একটা ভারতীয় যে নাগরিকত্ব সম্ভবত এই এসআইআর এর মাধ্যমেই সুনির্দিষ্ট করতে চাইছে ইলেকশন কমিশন, এবং সেখানে যারা ভোটার তারা কত তথ্য দেবেন এরকম একটা কথা বলা হচ্ছে। আমরা যদি শুধুমাত্র বিহারের এক্সাম্পল দেখি, তাহলে সেখানে দেখব যে 20 লক্ষ মৃত ভোটার ছিলেন। পাশাপাশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। পরিযায়ী শ্রমিক অর্থাৎ তার একটা নির্দিষ্ট অন্য রাজ্যে বাড়ি, তিনি সেখানকারও ভোটার, আবার যেখানে এই মুহূর্তে রয়েছেন বিহার সেখানের ভোটার। এই সমস্ত বাতিল করা হচ্ছে এবং এই এসআইআর এর ভয়টা এতটা বেশি যে এখন এই মুহূর্তে এক সপ্তাহে প্রায় 70,000-এরও বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। কারণ প্রত্যেকের একটা ভয় রয়েছে। এই আবেদনটা কীরকম, শুধুমাত্র যে নতুন ভোটার বা নাম তোলার জন্য এমনটা নয়, অধিকাংশই হচ্ছে হয় অ্যাড্রেস চেঞ্জ, যেখানে তিনি থাকেন অন্য জায়গায় করতে চাইছেন, মানে এটা এই রাজ্যের ক্ষেত্রে বলছো, মৃত সদস্য তার যেটা একেবারেই, এবং সেখানে যাতে তার নামটা বাদ দেওয়া যায়। এখানে তুমি যে এই যে ভূতের কথাটা বলছো, সেখানে একটা কথা তোমায় বলি যে এই যে মৃত ভোটার প্রত্যেক বাড়িতেও যদি দেখা যায়, তারা কিন্তু গিয়ে নির্দিষ্ট জায়গায় বারবার বলছেন যে এই তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক, কিন্তু প্রসিডিংসটা এমন হয় অনেক সময় যে নির্বাচন কমিশনের পক্ষে সেটা সম্পূর্ণ সঠিকভাবে করা হয় না, যার ফলে বছরের পর বছর এই মৃতের যে নাম সেটা কিন্তু ভোটার তালিকায় থেকে যায়। এবার এসআইআর এর পদ্ধতি সেটা নির্দিষ্টভাবে একদিন আলোচনা করা যাবে, কিন্তু এসআইআর এর পদ্ধতিটাই এমন, বাড়িতে বাড়িতে গিয়ে এই বিএলও অফিসাররা এই ফর্ম ফিল আপ করবেন, যার ফলে এই মৃত ভোটার তালিকা প্রায় শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন। শ্রাবন্তী, সঙ্গে থাকো। তুমি যে কথা বলছিলে যে যেটা আমরা বিহারের ক্ষেত্রে দেখলাম, 20 লাখ 21 লাখ মতন মৃত ভোটারের নাম বাদ গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে বাড়িতে যদি ভূতের উপদ্রব হয়, আমরা ভূত তাড়াই, তাহলে গণতন্ত্রে ভূতের উপদ্রব হলে কেন আমরা তাড়াবো না? দেখো, অনলাইনে প্রাথমিকভাবে এই অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে। কোনো একটি বিশেষ জায়গার কথা, ডিস্ট্রিক্টের কথা, জেলার কথা কমিশন এই মুহূর্তে বলতে চাইছে না। তবে তাদের বক্তব্য, যদি সত্যি ভোটার হন এবং তার নাম যদি আগে ভোটার তালিকায় থাকেন, তার কোনো চিন্তা নেই, তিনি ভোটার তালিকায় নাম থাকবে, এসআইআর এর ফলেও তার নাম থাকবে। এবং বিহারের কথা যদি দেখা যায়, আজকের যে প্রেস রিলিজ বেরিয়েছে সেখানেও স্পষ্টভাবে রয়েছে 99% ভোটার কিন্তু অন্তর্ভুক্ত হয়েছেন। ধন্যবাদ শ্রাবন্তী।
বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের। পরিযায়ী শ্রমিকদের ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ। এদের মধ্যে অনেকেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, অভিযোগ করছেন সামিরুল ইসলাম। রাজ্য সরকারের হস্তক্ষেপে কিছুজনকে ফিরিয়ে আনা গেলেও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই প্রবণতা বেড়েছে, দাবি করেছেন পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। এই নিয়ে সংসদে সরব হবেন বলেও তিনি জানিয়েছেন। তকমা লাগিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। ওরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল থেকে আরম্ভ করে অনেকে পাসপোর্টও দেখাচ্ছে, তখনও বলছে যে আমাদেরকে স্যাটিসফাইড করো যে তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং কোনো রকম ডেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে শেয়ার করছে না। ভেরিফিকেশন যখন আমরা বলছি যে ভাই এরা তো আমাদের বাসিন্দা, তারপরেও 3-4 দিন করে হ্যারাসমেন্ট করছে। একটা গ্রুপকে ধরছে 10 দিন 7 দিন করে হ্যারাসমেন্ট করছে, তারপরে আরও কোন গ্রুপকে ধরছে। এটি যে কন্টিনিউয়াস হয়ে একজনের গ্রুপে পেলাম 1922 সালের পুরানো জমি দলিলও আছে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। এমনভাবে পুশব্যাক করেছে যেখানে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ছিল না, পুরো মারতে মারতে একদম পুশব্যাক করে দেওয়া হয়েছে। আর এবার আমাদের একটা বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই আপনাদের মনে আছে আনসারুল্লাহ বাংলা টিম মুর্শিদাবাদে 2 জায়গায় ভোটার তালিকায় নাম ছিল সাবরাডির। অসম আর পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ তদন্তে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা একে একে ধরা পড়ে। আল কায়দার আরেকটা মডিউলকে ধরেছে গুজরাট পুলিশের এটিএস। তারা ভারতে গণতন্ত্রকে ধ্বংস করে শরিয়াত প্রতিষ্ঠার জন্য গোপনে প্রচার চালাচ্ছিল। তাদের পরিচালনা করছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। দেখুন বিশেষ প্রতিবেদন। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা গুজরাট, দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে 4 আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করলো। कि 5 इंस्टाग्राम अकाउंट्स हैं जो शरीयत या शहादत, फरदीन 3, मुजाहिद 1, मुजाहिदीन 3, सैफुल्लाह मुजाहिद 313, ये जो 5 अकाउंट हैं ये अलकायदा जो एक प्रोस्क्राइब टेररिस्ट ऑर्गेनाइजेशन है, इसकी विचारधारा का प्रचार प्रसार देश में कर रहे हैं। बहुत लोगों को धार्मिक आधार पे डेमोक्रेसी के विरुद्ध, भारत के विरुद्ध इनकी उश्केरनीजनक जो साहित्य है वो इन पे बारंबार शेयर कर रहे हैं। আহমেদাবাদের ফারদিন শেখ, দিল্লি থেকে মোহাম্মদ ফ্যাক, উত্তরপ্রদেশের নয়ডা থেকে জিশান আলী এবং গুজরাটের আরাবল্লী জেলার মোতাসা থেকে সাইফুল্লাহ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। এটিএস জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 4 জন পরস্পরের সঙ্গে পরিচিত হয়। 10ই জুন এটিএসের ডিএসপি 5টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হদিশ পান। গাজওয়ায়ে হিন্দ নামে সন্ত্রাস ও নাশকতার প্রচার করা হচ্ছিল অ্যাকাউন্টগুলিতে। অ্যাকাউন্ট হোল্ডারদের চিহ্নিত করতে তদন্তকারী দল তৈরি করা হয়। এটিএসের 4 দল 3 রাজ্যে হানা দিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং উত্তরপ্রদেশের এটিএস সহযোগিতা করে। অভিযুক্তরা অটো ডিলিট অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখত। দিল্লির বাসিন্দা মোহাম্মদ ফায়েকের সঙ্গে পাক জঙ্গির যোগাযোগ ছিল। আহমেদাবাদের ফাতেওয়াড়িতে ফারদিন শেখের বাড়ি থেকে তরোয়াল ও জেহাদি পুস্তিকা উদ্ধার হয়েছে। অপারেশন সিঁদুরের বদলা নেওয়ার অঙ্গীকার ছিল ওই জেহাদি পুস্তিকায়। डेमोक्रेसी भारत में ना हो, शरीयत लागू हो, इसके लिए इन लोगों के द्वारा बहुत सारा कंटेंट क्रिएट किया जाता था और सर्कुलेट किया जाता था। खास करके जो मोहम्मद फैक है वो कुछ पाकिस्तानी इंस्टाग्राम अकाउंट्स के साथ भी कांटेक्ट में था। जो पाकिस्तानी इंस्टाग्राम अकाउंट्स जो हैं इसको जिहादी एक्टिविटीज के लिए मटेरियल प्रोवाइड करते थे। ভারত থেকে পালিয়ে আইসিসে যোগ দিয়েছিল আসিম উমর নামে এক তরুণ। 2019-এ আফগানিস্তানে সে মারা যায়। আসিমের ভিডিও পোস্ট করে তরুণদের জিহাদে টানার চেষ্টাও হয়েছিল। हमको कुछ नहीं पता वो फोन पे क्या करता था क्या नहीं। वो सुबह 9 बजे जाता था जॉब पे और वहाँ से शाम को 8 बजे आ जाता था। টিভি9 বাংলার খবরের শিলমোহর। পুজোর আগেই হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। বড় খবর, 7 ও 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। আগেই দিন জানিয়েছিল টিভি9 বাংলা। 7 তারিখ নবম, 10ম এবং 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা। এরই মধ্যে আরো একটা বড় খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন। আর পরীক্ষার খাতায় নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের, শুধু রোল নাম্বার লিখতে হবে। পরীক্ষার্থীদের আইডেন্টিটি যাতে প্রকাশ না হয় তার জন্য এই পদক্ষেপ। পরীক্ষক জানতে পারবেন না কার খাতা পরীক্ষা করছেন তিনি। এতদিন পুরো নাম লেখার নিয়ম ছিল, এবার আর উচ্চ মাধ্যমিকে নাম লিখতে হবে না। এবারে 3rd সেমিস্টার পরীক্ষা ওএমআর শিটে হবে, যেটা এইচএস এক্সামিনেশন 2026 এর ফার্স্ট পার্ট।
সেটা ওয়েমার শিটে হবে, তাতে ওরা শুধু জাস্ট এই 3টে প্যারামিটার শুধু লিখবে। কোয়েশ্চেন মানে হচ্ছে এক্সাম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার। সবসময় একটা এক্সাম রোল নাম্বার আলাদা করে ইস্যু করা হয়। সেটা কেন করা হয়? তার যাতে আইডেন্টিটিটা ডিসক্লোজ না হয় তার জন্য। তো কখনোই পরীক্ষার্থীদের আইডেন্টিটি ডিসক্লোজড হওয়া উচিত নয়। একদিনে রাজ্যের 5 জেলায় বাজ পড়ে 18 জনের মৃত্যু। শুধুমাত্র বাঁকুড়াতেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 9 জনের। এর মধ্যে ওন্দার 4 জন, কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসারে 1 জন করে, অর্থাৎ বাঁকুড়ায় বজ্রাঘাতে মোট 9 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি, রায়না, মঙ্গলকোটে বাজ পড়ে মৃত্যু হয়েছে 5 জনের। পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে মৃত্যু হয়েছে আরো 1 জনের। কাজ করছিল মাঠেতে, আর সেই সময় বজ্রাঘাত পড়েছে, পড়ে ওই 2 জনের ওই এরকম দুর্ঘটনা ঘটেছে। কৃষির কাজ করছিল, সেই সময় হঠাৎ বজ্রাঘাত পড়ে আহত হয়। আহত হওয়ার পরে গোগরাকে নিয়ে আসার পরে কিন্তু জিয়ারুল হক মোল্লা মারা যায়। আসফিয়া মোল্লা এখন একটু ভালো আছে।